হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। আজকে আমরা যাচ্ছি বরিভ্যালির গোড়াইয়ের বার্ড পার্ক দেখতে। কিছুদিন আগে আমরা এই গোড়াইতে এসেছিলাম গোড়াইয়ের প্যাগোডাটা দেখতে। যদিও প্যাগোডার ভিডিওটা আমি এখনো আপলোড করতে পারিনি, সেটার পেছনে একটা বড় কারণ রয়েছে। আর সেই কারণটা হলো গ্লোবাল বিপাশনা প্যাগোডা কর্তৃপক্ষের একটি নিয়ম হচ্ছে প্যাগোডা সম্পর্কিত কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করার আগে তাদেরকে ইমেল করতে হবে। তারা যদি ইমেল দেখে, অর্থাৎ ইমেলে থাকা ভিডিওটি দেখে ভিডিওটি আপলোড করার অনুমতি দেন, তারপরেই গ্লোবাল বিপাশনা প্যাগোডার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করা যাবে। এবার আমি ইমেল তো করে দিয়েছি, কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে আমার কাছে এখনো পর্যন্ত কোনো রকম রিপ্লাই মেল আসেনি। তো আমি সেই অপেক্ষাতেই এখন বসে আছি। তবে আমার মনে হচ্ছে আবার একবার গ্লোবাল বিপাশনা প্যাগোডাতে আমাকে যেতে হবে। ফ্ল্যাটের সামনে থেকে অটো ধরে আমরা এসে গেছি বরিভ্যালি স্টেশনের কাছে। এখানে অটো থেকে নেমে গোড়াই যাওয়ার অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আমরা আগের দিনও এইভাবেই গোড়াই গেছিলাম। গোড়াই যাওয়ার অটোগুলি বেশিরভাগই শেয়ারে চলে। এই দিকে যে অটোগুলি দাঁড়িয়ে রয়েছে সেই অটোগুলোই গোড়াই যায়। আমরা শেয়ারে যাচ্ছি না। এবার ব্যাপার হলো শেয়ার অটোতে বসে অপেক্ষা করতে হবে, অতটা সময় এখানে খরচ করা যাবে না। কারণ এই দ্বিতীয় অটোতে চেপে আমরা যাচ্ছি গোড়াই ফেরির লঞ্চ ঘাটে। সেখানে টিকিট কেটে ফেরিতে চেপে গোড়াইয়ের অপর প্রান্তে গিয়ে পৌঁছে ফেরি থেকে নেমে অনেকটা রাস্তা হাঁটতে হবে বলেই আশা করছি। এবার আশা করছি কারণ আমরা যেদিনকে গ্লোবাল বিপাশনা প্যাগোডা দেখতে গেছিলাম সেদিনও ফেরি থেকে নেমে অনেকটা রাস্তা হেঁটেছিলাম। মানে ঘুরে 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 সেই ঘুরিয়ে নাক দেখানোর মতো অনেকটা রাস্তা হাঁটতে হয়েছিল। কারণ ওখানে ওই একটি রাস্তা আছে, শর্টকাট রাস্তা বলে কিছু নেই। আর গোড়াইখাড়ির ওপারের লাস্ট ফেরির টাইম হচ্ছে সন্ধ্যা 6টার সময়। তারপরে কিন্তু আর কোনো ফেরি ওই পার থেকে এই পারে আসে না। আমরা এসে গেছি গোড়াইয়ের লঞ্চ ঘাটের কাছে। এবার টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে। আগের দিন এই বড় গেটটা খোলা ছিল, আজকে পাশের ছোট গেটটা খোলা আছে। এটা দিয়েই মানুষ যাতায়াত করছে। আগের দিনের তুলনায় আজকে এই জায়গায় বেশ লোকজন রয়েছে। যদিও আজকেও টিকিট কাউন্টার ফাঁকাই আছে, আগের দিনও ফাঁকাই ছিল। অভিষেক আগের দিনেও টিকিট কাউন্টারে এক্সিট দিয়ে ঢুকেছিল, আজকেও এক্সিট দিয়েই ঢুকলো। চলুন, অভিষেকের টিকিট কাটা হয়ে গেছে। এবার ফেরি ধরার জন্য এই দিক দিয়ে সোজা হাঁটতে হবে। বরিভ্যালির গোড়াইয়ের এই লঞ্চ ঘাটের জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আগের দিন যখন এসেছিলাম তখন ভাটা চলছিল, যাওয়ার সময়ও ভাটা চলছিল, আসার সময়ও ভাটা চলছিল। কিন্তু আজকে জলে জোয়ার রয়েছে। আশা করছি যখন আমরা বার্ড পার্ক দেখে বিকেলে ফিরবো তখনও জোয়ার থাকবে। আগের দিন ভাটা চলছিল তাই বেশি পাখি আমরা কিন্তু আগের দিন দেখতে পাইনি। ওই হাতে গোনা 3-4টে মতো হয়তো ছিল। কিন্তু আজকে জোয়ার চলছে বলে কত পাখি চারিদিকে, আমাদের এখান থেকেই পাখি দেখা শুরু হয়ে গেল। আগের দিন এই জায়গাটাতে এসে যতটা খুশি হয়েছিলাম আজকে 10,000 গুণ বেশি খুশি হয়ে গেলাম। চারিদিকটা আজকে এত সুন্দর লাগছে জোয়ারের জন্য, মানে সত্যি ভাষা নেই আমার কাছে সেটা প্রকাশ করার মতো।
সিগালও আছে, সিগাল গো, বক একটা দুটোই আছে, সবটাই সিগাল। এই দেখো সামনে বসে আছে, এই আস্তে আস্তে উড়ে যাবে, উড়ে যাবে, উড়ে গেল। ও সামনে 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 হাঁটো। আর এই সাইডে এসে হাঁটো। এবারে আমরা আমাদের সঙ্গে গেলাম এলিফ্যান্ট দেখে পড়ে যাবো না, এই রাস্তা না না ওদের জিজ্ঞেস করো, ওখানে তো জিজ্ঞেস করতে হয় না। কত শিগাল গো, অনেক হচ্ছে শিগাল, ওই দেখো উড়ছে। ও আগের দিন ছিল কয়েকটা, এত ছিল না। এই বার্ড পার্কটার প্যাগোডা তো একই ইয়েতে, জিজ্ঞেস করো তো। বাজে লাস্ট টাইম। এই রাস্তাটা দিয়ে হেঁটে এসেই আমরা এখন দাঁড়িয়েছি ফেরির লাইনে। পাখির ছবি তুলবে বলে আজকে ক্যামেরা নিয়ে এসেছে অভিষেক, কিন্তু চারিপাশে বক আর শ্রীগাল দেখে এখন থেকেই ছবি তোলা শুরু করে দিয়েছে। গোড়াইয়ের প্যাগোডার দিকে যাওয়ার ফেরির অপেক্ষায় আজকে অনেকেই লাইনে দাঁড়িয়ে আছেন। যেদিনকে আমরা গ্লোবাল ভিপাসনা প্যাগোডা দেখতে গেছিলাম সেদিনকেই ঠিক করে নিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি গোড়াইয়ের বার্ড পার্কটাও দেখে যাব। একটা ফেরি আসছে এদিকে, মনে হচ্ছে এটাতে করেই আমাদের যাওয়া হবে। ঠিকই আন্দাজ করেছিলাম, এই ফেরিটি করেই আমরা যাচ্ছি। আমাদের লাইনটা ওই দিক থেকে এখন এই দিকে এসে গেছে। উঠে গেছি ফেরিতে। দাঁড়ান, গোড়াইয়ের এই ফেরিগুলি কেমন দেখতে হয় সেটা একবার ঘুরে দেখাই। গোড়াইয়ের এই জায়গাটিতে শুনছি একটি নেচার ট্রেল তৈরি করা হবে, ঠিক যেমনটি তৈরি করা হয়েছে মালাবার হিলসে। সেটাও একদিন দেখতে যাব ভাবছি। ফেরি চলা শুরু করেছে। ফেরিতে থাকা বেশিরভাগ মানুষই যাচ্ছেন গ্লোবাল ভিপাসনা প্যাগোডা দেখতে। মনে হচ্ছে শুধু বোধহয় আমরাই আছি যারা গোড়াইয়ের বার্ড পার্কটা দেখতে যাচ্ছি। ওই যে প্যাগোডার মাথা দেখা যাচ্ছে। একজন তো আমাকে জিজ্ঞাসা করলেন যে আমরা গ্লোবাল ভিপাসনা প্যাগোডাতে আগে গেছি কিনা। আমি বললাম যে হ্যাঁ গেছি, ভীষণ সুন্দর জায়গা, তবে ফেরি থেকে নেমে বেশ অনেকখানি হাঁটা আছে।
তবে অতটা রাস্তা হাঁটতে খুব একটা খারাপ লাগবে না, কারণ দুই পাশে সবুজ গাছপালা আর সাথে খাড়ির ঠান্ডা ঠান্ডা হাওয়া ফ্রি। আমরা কাছাকাছি এসে গেছি। আজকে বেশ ভালো জোয়ার রয়েছে, তাই আজকে ফেরিটা গার্ডেনের গেটের অনেক কাছাকাছি নিয়ে গিয়ে থামিয়েছে। বেশি হাঁটতে হবে না। ফেরি থেকে নেমে পড়েছি। এবার সামান্য হেঁটেই আমরা প্রবেশ করব গার্ডেনের ভিতর। গেট দিয়ে ভেতরে ঢুকে চলে এসেছি গার্ডেনের মধ্যে। প্রথমে মনে হয়েছিল আজকে বোধহয় বেশি ভিড় হবে না, তারপর দেখছি না, আজকেও বেশ ভালোই ভিড় রয়েছে। তবে এই ভিড়ের সিংহভাগ মানুষই যাচ্ছেন গ্লোবাল বিপাশনা প্যাগোডা দেখতে। আমরা বার্ড পার্কের পথের দিকে হাঁটা শুরু করেছি, কিন্তু কতটা যে এবার হাঁটতে হবে সেটাই হলো বড় প্রশ্ন। এটা এসে লো চলে এলো। আচ্ছা জিজ্ঞেস কর, নাই তো সামনে ইয়ে আছে, জিজ্ঞেস করলি হবে। জিজ্ঞেস তো কর। ও বাবা, এই বার্ড পার্কটা ভেতরে মনে হচ্ছে। হ্যাঁ, ওই ভেতর পাখির ছবি দেওয়া আছে। জিজ্ঞেস করো টিকিট কত কাটবো? रिटर्न टिकट है, वापस चेक होगा, संभाल कर ठीक। ओए जो बट पर इधर से ओके। এইটা হলো এসএল ওয়ার্ল্ডের বার্ড পার্কের টিকিট কাউন্টার। গোড়াইয়ের ওয়াটার পার্ক এসএল ওয়ার্ল্ডের কাছেই এই বার্ড পার্কটি। এই বার্ড পার্কটিও এসএল ওয়ার্ল্ডেরই অন্তর্ভুক্ত। অভিষেকের টিকিট কাটা হয়ে গেছে। বাপ রে, মাথা পিছু 700 টাকা করে টিকিট। টিকিটের দামটা অতিরিক্ত না যথাযথ সেটা বার্ড পার্ক না দেখার আগে মূল্যায়ন করা যাবে না। টিকিট কাউন্টার থেকে বলল এই দিক দিয়ে সোজা যেতে হবে, ওয়াটার কিংডম লেখা আছে, সেখানে গিয়ে দাঁড়াতে হবে। সেখানে একটা টয় ট্রেন আসবে, টয় ট্রেনটা গিয়ে নামাবে ওয়াটার কিংডমের সামনে। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা বাস আসবে, সেই বাসটাই নিয়ে যাবে বার্ড পার্কের উদ্দেশ্যে। বাবারে, বার্ড পার্ক যাওয়ার জন্য এত কিছু! কোথায় যাচ্ছি? এই যে ওয়াটার কিংডম লেখা গেট, এখানেই অপেক্ষা করতে হবে। সবই ঠিক আছে, হাঁটতে হবে না বলেই মনে হচ্ছে, কিন্তু চারিদিকটা এত ফাঁকা কেন আমি সেটাই বুঝতে পারছি না। এদিকে কি কেউ আসে না নাকি? আমরাই এসেছি, আর কোনো লোকজন নেই? আজকে বেশ ভালো রোদও উঠেছে, এখানটা ফাঁকা তো আরো যেন বেশি রোদটা গায়ে লাগছে। কোথায় টয় ট্রেন গো? এখানে লোকজন
একটা গাড়ি আসছে আসছে আসছে। না না, ও লোক আছে, ওদের লোক আছে, লোক আছে। আমি অভিষেককে বললাম একবার ট্রেনের ড্রাইভারকে জিজ্ঞাসা করো এই ট্রেনটাই তো, না আবার অন্য ট্রেন আসবে। তাই অভিষেক জিজ্ঞেস করতে গেছে। হ্যাঁ, এই ট্রেনটাই আমাদের নিয়ে যাবে এসেল ওয়ার্ল্ড ওয়াটার কিংডমের সামনে পর্যন্ত। এই ট্রেনে মাত্র 2 জন প্যাসেঞ্জার, অভিষেক ঘোষ আর শুভশ্রী ঘোষ। ওয়াটার পার্কে অনেক মানুষ এসেছেন। পার্কিং এরিয়াতে অনেক বাইক রাখা রয়েছে। এসেল ওয়ার্ল্ড ওয়াটার পার্কের সামনে এসে পড়েছি। এবার ট্রেন থেকে নেমে সোজা হাঁটতে হবে। আমরা পাখি দেখতে যাচ্ছি না অরণ্যবাসী জীব দেখতে যাচ্ছি, মাবারে কতটা রাস্তা। বাম দিকের এই জায়গাটি হলো এসেল ওয়ার্ল্ড ওয়াটার পার্ক। বলিউডের গান ভেসে আসছে। আছে কিংডমটা। হ্যাঁ হ্যাঁ, बाट पार्क। हाँ हाँ, बाट पार्क जाना। टिकट वगैरह ওই যে বাস আসছে। हो जाएगा, ओके, थैंक यू। চেপে পড়েছি বাসে। বাসেও মাত্র আমরা দুজনেই প্যাসেঞ্জার। তবে হয়তো ফেরার সময় বাসে আরো যাত্রী থাকতে পারে, কারণ ওই যে সন্ধ্যা 6টায় শেষ ফেরি। এই যে বাস থেকে নেমে পড়েছি, কিন্তু চারিদিকটা দেখে সত্যি এবার মনে হচ্ছে পাণ্ডব বর্জিত জায়গা নাকি, কি ফাঁকা এখানগুলো। তবে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। নিজেদের গন্তব্যে পৌঁছে গেছি। কোন দিকে কি রয়েছে এখানে রয়েছে তার একটি নির্দেশিকা। আচ্ছা, বাচ্চাদের এই টিকট্যাক টো সেটাও রয়েছে এখানেই। ওই যে বাড়ির মতো দেখা যাচ্ছে ওইটার পেছনেই হচ্ছে বার্ড পার্ক। এখানে বার্ড পার্কের একটি ম্যাপও রয়েছে। অভিষেককে বললাম এই ম্যাপটার একটা ফটো তুলে রাখো। এখানে রয়েছে একটি তালিকা, বার্ড পার্কে কি কি করা যাবে এবং কি কি করা নিষিদ্ধ। এই ফুটি আর চিপসটা এখান থেকে দিল, তবে এগুলোকে নিয়ে বার্ড পার্কের ভিতরে যাওয়া যাবে না। এগুলোকে পেটে চালান করে তবে বার্ড পার্কের ভিতরে যেতে হবে, কিংবা যে ব্যাকপ্যাক এনেছি তাতে ভরে রেখে যেতে হবে। এই যে দরজাটা দেখছেন, এখান দিয়েই আমরা ভিতরে প্রবেশ করলাম।
বার্ড পার্কের ভিতরে প্রবেশ করার সময় সেখানে থাকা গার্ড বললেন, ভিতরে খুব ধীরে ধীরে নিচু স্বরে কথা বলতে হবে। জোরে চিৎকার বা উচ্চ স্বরে কথা বলা চলবে না। এখানে আমরা যে যে পাখিগুলিকে দেখব তাদের নাম, তাদের বৈজ্ঞানিক নাম এবং তাদের সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এই বার্ড পার্কের পাখিদের 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। 1 জলজ পাখি, 2 স্থলজ পাখি এবং 3 উড়ন্ত পাখি। আমরা প্রথমেই দেখলাম এনারা হলেন হংস। এনাদের বৈজ্ঞানিক নাম অ্যানসার ডোমেস্টিকাস। এনারা গৃহপালিত হংস প্রজাতির মধ্যে একটি। এই হংসদের পালকের রং সাদা, ধূসর ও বাদামি রঙের হয়ে থাকে। এনাদের পা এবং ঠোঁট কমলা রঙের হয়ে থাকে। এনাদের কণ্ঠস্বর খুবই উচ্চ স্বরের হয়ে থাকে। এনারা গার্হস্থ্য পরিবেশে সাধারণত খামার ও গ্রামাঞ্চলে বেশি থাকেন, তবে কখনো কখনো বিভিন্ন শহরের পার্কেও এনাদের দেখা যায়। এখানে রয়েছে 2টি ঘর। এই ঘরগুলি আপাত দৃষ্টিতে দেখতে কিছুটা ট্রি হাউসের মতো। হাঁসেদের ভালোভাবে দেখার জন্য এই ঘর দুটি তৈরি করা হয়েছে, কিন্তু এই ঘরগুলির ভিতরটা দেখতে, বিশেষত এই ঘরের মেঝে দেখতে একদমই অন্যরকম। ইনি হলেন কালো রাজহংস। এনার বৈজ্ঞানিক নাম সিগনাস এট্রাটাস। পৃথিবীর দক্ষিণ গোলার্ধে এনাদের বেশি দেখতে পাওয়া যায়। এনারা খুবই শক্তিশালী হন এবং এনারা উড়তে পারেন। ওড়ার সময় এনাদের ডানা অনেকটা ইংরেজি অক্ষর ভি এর মতো দেখায়। এনাদের ডানা থেকে আসে শীষের মতো একটি সুর। এনাদের ডাক খুব উচ্চ স্বরের হয়, সঙ্গীতময়ও হয়। জলের পাড়ে বেশ কয়েকজন বসে রয়েছেন। এনারা হলেন ক্যারোলাইনা ডাক। এনাদের বৈজ্ঞানিক নাম এক্সপন্সা। এনাদের বাংলায় কাঠের হংস এবং ইংরেজি চলতি কথায় উড ডাক বলা হয়। এনাদের পুরুষ হংসদের পালকে সবুজ রং ও অলঙ্কৃত সাদা প্যাচ থাকে এবং স্ত্রী হংসদের চোখের কাছে সাদা প্যাটার্ন থাকে। এনারা গাছের ডাল ধরে রাখেন নখের সাহায্যে। ক্যালিফোর্নিয়া, কলম্বিয়া, টেক্সাস, ফ্লোরিডা এইসব জায়গায় এনাদের বেশি দেখা যায়। অভিষেক অনেকক্ষণ ধরে কালো রাজহংসের একটা ভালো ছবি তোলার চেষ্টা করছে। হাওয়া আছে ভালো। এখানে গাছের ছায়ায় দুজন বসে রয়েছেন। এনারা হলেন ডোমেস্টিক মাস্কোভি ডাক।
এনাদের বৈজ্ঞানিক নাম হলো খাইরিনা মোসাডা। এনাদের মেক্সিকো ও মধ্য দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যায়। এনাদের পুরুষেরা ৭৬ সেন্টিমিটার লম্বা এবং ৭ কেজি ওজনের হন এবং স্ত্রীরা পুরুষ হংসের আকারের ও ওজনের অর্ধেক হন। এনারা ছোট মাছ, ছোট পোকা এবং জলজ উদ্ভিদের বীজ খেয়ে জীবন ধারণ করেন। একটা পাখির ডাক শুনতে পাচ্ছি, কিন্তু পাখিটা যে কোথায় সেটাই দেখতে পাচ্ছি না। তবে ডাক শুনে মনে হচ্ছে প্যারট অর্থাৎ তোতা প্রজাতির, যদিও তোতা নামটা শুনলে আবার আমার মাসির কথা মনে পড়ে, কারণ আমার মাসির ডাক নাম তোতা আর আমার মায়ের ডাক নাম টিয়া। দুজনেই পাখি আর কি। আমরা অনেকক্ষণ থেকেই পাখিটার ডাক শুনে শুনে খোঁজার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। তবে মনে হচ্ছে কাছাকাছি রয়েছে। আসলে আমাদের কানও তো পাখির ডাক শুনে তার স্থান বুঝবো তেমনভাবে প্রশিক্ষণ প্রাপ্ত নয়। বাহ, এই জায়গাটা বেশ সুন্দর তো। এটা মনে হচ্ছে স্টেডিয়াম। অনেক খোঁজার পর পাখিটাকে পাওয়া গেছে। অভিষেক পাখিটারই ছবি তোলার চেষ্টা করছে। এখানে বসার জন্যে বেশ ভালোই ব্যবস্থা রয়েছে। এই স্টেডিয়ামটাও খুব সুন্দর বানিয়েছে। চারিদিকে সবুজের মাঝে এক টুকরো রাজস্থানী স্ট্রাকচারের হাতছানি। হ্যাঁ যাই বাবা, দাঁড়া। অভিষেক এখান থেকে বেরিয়ে গিয়ে আমাকে ডাকছে। এখানে রয়েছে একটি নির্দেশিকা। আমি চমকে উঠেছিলাম, ভাবিনি একটা কাকাতুয়া এখানে এসে বসে থাকবে। অভিষেক ক্যামেরা নিয়ে অ্যাপারচার, শাটার স্পিড সব কিছু ঠিক করে জাস্ট শাটারটা দিতে যাবে, ব্যাস তখনই কাকাতুয়া উড়ে গেলেন। যদিও আমি ওই কিছুটা অংশ ভিডিও করতে পেরেছি। ওই বাবা, কত পাখি! মানুষজন আসে, ওদের ছবি তোলে। এই ব্যাপারগুলো বোধহয় এই পাখিগুলোরও অভ্যাস হয়ে গেছে, কারণ ওরা ওদের মতোই এখানে ছাড়া ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে। আর মাঝে মাঝে মানুষের মাথার ওপরে থাকা গাছের ডালে এসেও বসছে। এই প্রজাতিরা হলেন মাঙ্ক প্যারাকিট বা মাঙ্ক প্যারট বা কোয়েকার প্যারট। এনাদের বৈজ্ঞানিক নাম হলো মায়াওপসিটা মোনাকাস। এনাদের পালক সবুজ ও আকাশি রঙের হয়। বুকের কাছে পালক ধূসর রঙের এবং পেটের কাছের পালক হলুদ রঙের হয়। এনাদের আর্জেন্টিনা ও দক্ষিণ আমেরিকার দেশগুলিতে দেখতে পাওয়া যায়। এনারা গড়ে 29 সেন্টিমিটার লম্বা হন এবং এনাদের ডানা 48 সেন্টিমিটার পর্যন্ত বিস্তৃত। এনাদের পুরুষদের তুলনায় স্ত্রীদের আকার একটু ছোট হয়। এই যে কাকাতুয়াকে আবার পাওয়া গেছে। কাকাতুয়ার কাছাকাছি আরেকটি সবুজ রঙের তোতা পাখি বসে রয়েছে। কাছাকাছি আরেকটি ধূসর তোতাও রয়েছে। অভিষেক কি একটু আগে এরই ছবি তুলছিল? ইনি কি তিনি? না, ইনি আলাদা, একই প্রজাতির হতেও পারে, আবার ইনি তিনি সেটাও হতে পারে। সালফার ক্রস্টেড ক্যাকাটু বা সালফার কাকাতুয়া বা অ্যালিয়েনোরা কাকাটু। এনার বৈজ্ঞানিক নাম হলো কাকাটুয়া গ্যালেরিটা অ্যালিয়েনোরা।
এনারা ইন্দোনেশিয়ার আরো দ্বীপপুঞ্জের পাখি। সাভানা অঞ্চলে এনাদের দেখা মেলে। এনারা জলের কাছে বাসা তৈরি করে এবং সাধারণত এনারা জোড়ায় জোড়ায় থাকেন বা ছোট ছোট দলে থাকতে পছন্দ করেন। এনারা ভীষণ মাত্রায় কৌতূহলী হন, প্রখর বুদ্ধিমত্তার অধিকারীও হন। এনারা মানুষের সাথে কথা বলতে সক্ষম এবং 2009 সালে একটি গবেষণায় দেখা গেছে যে এনারা সঙ্গীতের তালের সাথে গতিবিধি সমন্বয় রাখতেও সক্ষম। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন কি হলুদ সোনালী রঙের পালকের একটি তিতির পাখি? এনার বৈজ্ঞানিক নাম হলো ক্রেসোলফিস পেকটাস। ইনি একটি স্থলজ পাখি এবং শিকারী পাখি। এনারা 90 থেকে 105 সেন্টিমিটারের হন, যদিও বেশিরভাগ দৈর্ঘ্যই থাকে এনাদের লেজের মধ্যে। এনারা বেরি, ছোট গাছপালা খেয়ে বেঁচে থাকেন। এনারা ফেসেনেডি এবং গ্যালানেসাস পক্ষী পরিবারের অন্তর্ভুক্ত। হাই, ও, এই দিকটাতে আবার বড় বড় খাঁচা রয়েছে। আসলে বেশ কিছু পাখি ছাড়া আছে দেখে আমি ভেবেছিলাম এই পার্কে বোধহয় সব পাখি ছাড়া থাকে, কিন্তু কিছু পরিমাণ পাখি বাইরে উড়ে বেড়াচ্ছে। যদিও সম্পূর্ণভাবে এটাকে বাইরে মুক্ত আকাশে বলা যায় না, যারা ছাড়া রয়েছে তাদেরও ওড়বার জায়গাটা সীমিত। ইনিও একজন সালফার কাকাতুয়া। এনারা দুজন একটু গভীর প্রেমে মগ্ন আছেন, তাই এনাদের কোনো রকম ডিস্টার্ব না করে এগিয়ে যাওয়াটাই এখন শ্রেয়। ভালো চোখটাকে ইয়ে করে রাখো। ওইখানে। আচ্ছা বাবাই, ক্যামেরাটা দাও আমার। এখানে রয়েছেন আকাশী রঙের ও সবুজ রঙের মাঙ্ক প্যারাকিট এবং তাদের সঙ্গে রয়েছেন গ্রিন চেকড প্যারাকিট। এনাদের বৈজ্ঞানিক নাম হলো পিওরিওরা মাওয়ানি। এনাদের নাম হলো কেপ গ্লসি স্টার্লিং। এনাদের বৈজ্ঞানিক নাম হলো ল্যাম্প্রোটর্নিস নাইটেন্স। এনাদের পালক উজ্জ্বল নীল রঙের হয়। এনাদের চোখের রং কমলা এবং হলুদের। এনাদের ডিম ফ্যাকাশে নীল রঙের হয়। এনারা ফুলের মধু, ফল, পোকামাকড় প্রভৃতি খাদ্যরূপে গ্রহণ করেন। এনারা সাধারণত নদীর কাছের ঝোপে বাসা বানিয়ে থাকেন। ইনিও একজন গ্রিন চেকড প্যারাকিট। বৈজ্ঞানিক নাম পিওরিওরা মাওয়ানি। এনারা ব্রাজিল, বলিভিয়া, আর্জেন্টিনা, প্যারাগুয়ে প্রভৃতি অঞ্চলের বনভূমিতে থাকেন। এনারা একসাথে দলবদ্ধ হয়ে চিৎকার করে ঘুরে বেড়াতে পছন্দ করেন। ইনি হলেন একটি স্থলজ পাখি। এনার নাম রূপলি তিতির। এনাকে ইংরেজিতে ফ্যাজেন্ট বলা হয়। এনার বাদামি ও সাদা কালো রঙের পালক রয়েছে। ইনি হলেন একটি পুরুষ তিতির।
স্ত্রী তিতিরদের তুলনায় পুরুষ তিতিরদের দেখতে বেশি সুন্দর। এই ব্যাপারটা অনেকটা ময়ূরের মতো, ঠিক যেমন ময়ূরীর থেকে ময়ূরকে দেখতে বেশি সুন্দর। এখানে কিছু স্ত্রী তিতিরও রয়েছে, দাঁড়ান তাদের একটু পরে দেখাচ্ছি। अभी एक्चुअली बर्ड प्रेजेंटेशन होगा। अच्छा, कब होगा ये? अभी 4 o'clock को यहाँ से आप ইনি বললেন দুটি পাখিকে নিয়ে ওই স্টেডিয়ামে তথ্য পরিবেশন করা হবে। এনারা হলেন গিনি ফাউল। এনাদের বৈজ্ঞানিক নাম নিউমিড মেলিয়েগ্রাস। এনারা নুমিডি পক্ষী প্রজাতির অন্তর্ভুক্ত। গিনি ফাউল কথার অর্থ হল পোষা দাগযুক্ত মুরগি। এনারা আফ্রিকার প্রাচীনতম পাখি। এনারা মাটিতে বাসা বানিয়ে থাকেন। সাহারা সাভানা অঞ্চলে এনাদের বেশি দেখা যায়। এনারা গাছের বীজ, পোকামাকড় প্রভৃতি খাদ্য হিসাবে গ্রহণ করেন। তিতির পাখিদের সঙ্গে এনাদের তুলনা করা হয়। বাবাই, তুমি দেখলেই না তোমার পেছনে কি ছিল। এই যে পাখিটি সামনে দিয়ে গেলেন, এনার নাম হলো তিতির পাখি। এনার বৈজ্ঞানিক নাম হলো লা ফিউরা নেকটুমেরা। হাওয়াই ও মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু স্থানে এনাদের দেখা যায়। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ চীনের বনভূমিতে এনাদের বেশি দেখতে পাওয়া যায়। এনাদের পুরুষেরা হন সাদা ও কালো পালকের। অভিষেক এখন এই তিতিরটির ছবি তুলছে। এখানে রয়েছেন একটি ধূসর তোতা পাখি। এনার বৈজ্ঞানিক নাম হলো সিটাকিস এরিথাকিস। এনাদের আদি বাসস্থান হলো আফ্রিকা। এনাদের প্রখর বুদ্ধিমত্তা ও মানুষের সাথে কথা বলার প্রতিভাটি সহজাত। আমরা এখন ওই স্টেডিয়ামটার দিকে চলেছি। এনার নাম হলো জ্যান্ডায়া প্যারাকিট। এনার বৈজ্ঞানিক নাম হলো অ্যারাটিঙ্গা জ্যান্ডায়া। কণ্ঠস্বর খুবই উচ্চস্বরের। এনারা মানুষের মতো কথা বলতে পারেন না, কিন্তু মানুষের বলা কথা সহজেই বুঝতে পারেন। এখানে কর্মরতা একজন এই পাখিটির সাথে কথা বলছে, তাই আমি কৌতূহলী হয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম পাখিগুলি আপনাদের সাথে কথা বলে কিনা। উত্তরে তিনি বললেন, হ্যাঁ, যে পাখিরা কথা বলতে পারে তারা হাই, হ্যালো, কেমন আছি, কেমন আছো, ভালো আছি, খিদে পেয়েছে, ভালো থেকো, এইসব কথাগুলি তাদের সঙ্গে বলে। তবে পাখিদের কথা বলা বা না বলা সবটাই নির্ভর করে পাখিদের মুডের ওপর। আমি তখন ভাবলাম, ঠিকই তো, মানুষের মনে কি সবসময় ভালো থাকে? মানুষের তো কিছু সময়ের ব্যবধানেই মুড সুইংস হতে থাকে। তাহলে পাখি পশুদের কেন মুড সুইংস হবে না? মন তো সবারই থাকে। যে কর্মরতা ভদ্র মহিলার সঙ্গে আমি কথা বলছিলাম পাখিদের এই কথা বলা নিয়ে, তিনি এই স্টেডিয়ামের রাস্তাটি দেখিয়ে দিলেন। বার্ড পার্কে যে কজন মানুষ এসেছেন তারা সকলেই এখন এই স্টেডিয়ামে এসে উপস্থিত হচ্ছেন। এখানে অনেকগুলোই বসার জায়গা রয়েছে। ওই যে এক
একজন আসছেন হাতে কাকাতুয়া নিয়ে। हाँ क्लाइमेट है राइट। तो देखो फर्स्ट बर्ड है ड्रूप ऑफ कोकाटू। तो जैसा कि মাথায় এসে বসে গেল। देखो डेजर्टिक बर्ड है, तो इसका कलर देखो वाइट है, जो सनलाइट को रिफ्लेक्ट करता है। ये कितने बड़े हैं? नो एक्चुअली ये मेल है, इसका नाम है फ्रैंकी। फ्रैंकी आपका लगता है इसका एज कितना होगा? एक साल। नो अराउंड 5 इयर्स का है बर्ड, और इसका लाइफ स्पैन है 50 to 60 इयर्स तक। तो ऑस्ट्रेलिया में इन्होंने पता है उन लोगों को इतना परेशान कर दिया था कि वो लोग कमा रहे, ये लोग खा रहे हैं, तो इसलिए इनके लिए अलग सैलून बनाया। क्योंकि देखो घर में ওই ছোট্ট পাখিটিকে দেখুন, একবার এনার মাথায় একবার ওনার মাথায়, কি সুন্দর দুজনের মাথায় যাতায়াত করছে। लेट्स से बाय फ्रैंकी। ভাই ये आप आइडेंटिफाई कैसे करते हैं ये फ्रैंकी है आपको? उसका आई कलर, आपने कुछ आईडीज लगाए क्या उनको? आईडी भी है और आई कलर भी। जैसे बर्ड के साथ हम लोग टाइम स्पेंड करते हैं ना, जैसे आप लोग किसी के पास डॉग कैट रहेंगे ना, उनको कैसे आपकी आदत हो जाती है, वैसे ही बर्ड की भी आदत हो जाती नहीं अब ये तो प्योर वाइट ही है, मतलब जैसे अब डॉग्स कैट्स थोड़ा वेरिएशन होता है हाँ। तो समझ में आ जाता है कौन सा कौन। तो ये तो प्योर वाइट है, अगर दो सिमिलर सामने आ गए तो कैसे पता चलेगा आप फ्रैंकी कौन सा है? है। एक तो बर्ड का आपके साथ जितना टाइम स्पेंड किया पता है ना, मतलब बर्ड भी उतना ही मतलब बिहेव करेगा आपके साथ, मतलब दूसरा काटेगा ना। ओके। जो आपके साथ है वो कुछ नहीं আগের কাকাতুয়াটিকে রেখে এখন একটি ম্যাকাও নিয়ে এসেছেন। ইনি হলেন সবুজ ডানার ম্যাকাও। এনার বৈজ্ঞানিক নাম এরওয়া ক্লোরোপ্টেরাস। এনারা আমেরিকার বাসিন্দা। এনারা জোড়ায় জোড়ায় বা একটি পরিবার গঠন করে বসবাস করেন। এনারা অন্য বন্য পশু পাখির ডাক অনুকরণ করেন না, কিন্তু প্রশিক্ষণ দেওয়ার সময় দেখা গেছে এনারা মানুষের স্বর ও মানুষের কথা অনুকরণ করতে পারেন। ইনি ম্যাকাওটি সম্পর্কে তথ্য দিতে গিয়ে বললেন, যে কোনো পাখিরই ঠোঁটে স্পর্শ করা উচিত নয়, কারণ পাখিদের ঠোঁট হয় প্রচণ্ড রকম শক্ত। আমরা আখরোট হাতে তো ভাঙা দূর, দাঁতে করেও ভাঙতে পারবো না, কিন্তু এই ম্যাকাও পাখিরা তাদের ঠোঁটে করেই আখরোট ভেঙে খায়। नहीं हम लोग नहीं तोड़ पाएंगे। देखते हैं बर्ड का ब्रेक कितना स्ट्रांग है, कितना टाइम में तोड़ सकते हैं। इसमें मना करते हैं कि किसी भी बर्ड को हाथ में लगाओ, ये सबका ऐसा बाइट स्पॉट रहता है टाइम वाला, है ना। तो देख सकते हो उसको बर्ड को हाथ नहीं है और उसको पैर से वो यूज करता है। एक्चुअली प्रोफेशनल उनका फेवरेट है ये बात मैं जानता हूं। এখন ইনি হাতে সাদা বড় বলের মতো যে জিনিসটি ধরে আছেন সেটা হলো উট পাখির ডিম। ওনার হাতে উট পাখির ডিম দেখে বুঝলাম এখানে অস্ট্রিচ রয়েছে, যদিও আমরা এখনো উট পাখিদের সাথে আলাপ করতে যাইনি। আমরা এতক্ষণ বসেছিলাম, উঠে গিয়ে উট পাখি দেখতে যাব, ও বাবা, পিছনে তাকিয়ে দেখি 3খানা গিনি ফাউল। আচ্ছা, একটি কথা বলে রাখি, এই যে ম্যাকাওটিকে আমরা দেখলাম এবং তার আগে কাকাতুয়াটি দেখলাম যার নাম ফ্র্যাঙ্কি, তাদের সঙ্গে যদি কেউ ছবি তুলতে চায় বা সেলফি তুলতে চায় তাহলে মাথা পিছু সেলফির মূল্য হচ্ছে 200 টাকা করে। এই দিকটা দিয়ে গেলে বোধহয় উট পাখির কাছে যাওয়া যাবে। আমরা না ভুল করে উট পাখিগুলো যেদিকে আছে তার পিছনের দিকটায় চলে গেছিলাম, এবার ঘুরে সামনের দিকটাতে যাচ্ছি। আজব অ্যাঙ্গেল হয়েছিল, এটা টপ অ্যাঙ্গেল হয়ে গেছে, নিচে থেকে তোলার মতো। ও মুখের সামনে দিকটা দিচ্ছেই না। ভালো হয়েছে, ভালো এসছে। ও বাবা, হইয়া এই যে এসে পড়েছি উট পাখিদের সামনে। উট পাখির ইংরেজি নাম হলো অস্ট্রিচ এবং
এনাদের বিজ্ঞানসম্মত নাম হলো স্ট্রুথিও ক্যামেলাস। এনারা বিশ্বের সবথেকে বৃহত্তম পাখি। এনারা প্রায় গড়ে 70 কিলোমিটার প্রতি ঘন্টাতে দৌড়াতে পারেন। এনাদের বাসস্থান আফ্রিকার শুষ্ক গরম সাভানাতে। পুরো বার্ড পার্কের মধ্যে শুধু এই জায়গাটাতেই একটু বুনো গন্ধ রয়েছে। চলে হেভি জোর আছে। চলুন, উট পাখি দেখা হয়ে গেছে, এখনো বেশ কয়েকটা পাখি দেখা আমাদের বাকি আছে। তাদেরকে দেখে ফেরার পথ ধরতে হবে। এনার নাম হলো চ্যাটারিং লরি। এনার বৈজ্ঞানিক নাম হলো লরিয়াস গ্যালারাস। ইনি ইন্দোনেশিয়ার উত্তর মুলুকের বাসিন্দা। এনার প্রজাতি হলো একটি তোতা পাখির প্রধান উপপ্রজাতি। এনাদের আয়ু প্রায় 20 বছর। এনারা ফল, শাকসবজি, অঙ্কুরিত ফসল প্রভৃতি খাদ্যরূপে গ্রহণ করেন। এনারা হলেন স্ত্রী তিতির। দেখছেন স্ত্রী তিতিরদের সঙ্গে পুরুষ তিতিরদের কতটা পার্থক্য। এনার নাম হলো মোলাকেনা ক্ল্যাকটাস। এনার বৈজ্ঞানিক নাম হলো ক্ল্যাকটাস রোডেডাস। এনারা হলেন তোতা অর্থাৎ প্যারট বা প্যারাকিট প্রজাতির অন্তর্গত। এনাদের একটি বৈশিষ্ট্য হলো এই প্রজাতির পুরুষদের পালকের রং সবুজ ও নীল এবং স্ত্রীদের পালকের রং লাল ও বেগুনি রঙের হয়। ইনি হলেন পাম কাকাটু। এনার বৈজ্ঞানিক নাম হলো প্রোবসিগার অ্যাটারামেস। ইনি হলেন নিউ গিনি ও উত্তর কুইন্সল্যান্ডের রেইন ফরেস্টের আদি বাসিন্দা। এনারা প্রায় 60 সেন্টিমিটার লম্বা হন। এনারা যখন উত্তেজনা প্রকাশ করে চিৎকার করেন তখন তাদের চেহারার বা বলা যেতে পারে তাদের গালে থাকা লাল রংটি প্রকাশ পায়। এনাদের ঠোঁট বেশ শক্ত হয় এবং বড় হয়। এনারা শক্ত বাদাম ও গাছের বীজের খোলস ঠোঁট দিয়েই ভাঙতে পারেন, ঠিক অনেকটা ম্যাকাওয়ের মতো। ইনি হলেন অরেঞ্জ উইংড অ্যামাজন। এনার বৈজ্ঞানিক নাম হলো অ্যামাজোনা অ্যামাজোনিকা। ইনি হলেন আমাজোনা প্রজাতির তোতা পাখি। এনারা মাঝারি আকারের হন। এনাদের একটি ছোট লেজ থাকে। দক্ষিণ আমেরিকা থেকে মেক্সিকো ও ক্যারিবিয়ান অঞ্চলে এনাদের আদি বাস। এনারা বাদাম, ফল প্রভৃতি খাদ্য হিসাবে গ্রহণ করেন। এই বার্ড পার্কে পাখিদের খাওয়ানো যায় তেমন কিছুই না। পাখিদের এই বড় বড় যে খাঁচা তার মধ্যে মানুষদের ঢোকানো হবে। মানুষদের হাতে একটি থালা দেওয়া হবে যাতে থাকবে পাখিদের খাদ্য। তখনই খাঁচার ভিতরে থাকা চারিপাশের পাখিগুলি উড়ে আসবে থালার উদ্দেশ্যে। পাখিরা থালার খাবার খাওয়ার সময় তোলা হবে একটি ফটো। পাখিদের খাবার খাওয়ানোর এই ছবির মূল্য মাথাপিছু 300 টাকা। আমার তো অনেকগুলোই আছে।
খাবার দিতে দেরি করলে আবার ট্যাক ট্যাক করে ডাকতে থাকে। ও হাই, এনাকে দেখুন। ও বাবারি, এই যে বার্ড পার্ক থেকে বেরিয়েই রয়েছে একটি ছোট্ট দোকান। এখানে পাখিদের ঘর, পাখিদের ছবি দেওয়া বাচ্চাদের পাজল পাওয়া যায়। চলুন, এসে গেছি বার্ড পার্কের বাইরে। এবার বাসে চেপে ফেরার পথে রওনা। আমি ভেবেছিলাম ফেরার সময় হয়তো বাসে কিছু লোক থাকতে পারে, কিন্তু না, এখনো বাসে 2 জন প্যাসেঞ্জার। মাঝখানে আর বাস থামেনি। বাস আমাদের এক্কেবারে এসে নামিয়েছে সেই জায়গাটায় যেখানে আমরা ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। ওই দেখুন, ট্রেনটা আসছে ওয়াটার পার্ক থেকে। চলুন আবার কিছুটা পথ হেঁটে তারপর ফেরি ধরার জায়গায় পৌঁছানো। অনেক মানুষই এখন ফিরছেন ফেরি ধরার জন্য। শেষ ফেরি সন্ধ্যা 6টায়। আগের দিন প্যাগোডা দেখে ফেরার সময় আমি আর ভিডিও করতে পারিনি, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল। আজকে গিম্বেলের চার্জ শেষ হয়ে গেছে, কিন্তু ফোনে চার্জ আছে, তাই আজকের বাড়ি ফেরাটা ভিডিও করব। এখানে সকলেই ফেরির জন্যে অপেক্ষারত। সকলেই বসে একটু বিশ্রামও নিয়ে নিচ্ছেন। চলুন, এসে গেছে আমাদের বাড়ি ফেরার ফেরি। আমরা আসার সময় যেমন ফেরিতে এসেছিলাম, এই ফেরিটি কিন্তু সেরকম নয়। গোড়াইয়ের 2 পাড়ের মানুষেরা এই রকম ফেরিতে চেপেই সাইকেল বাইক নিয়ে খাড়ি পারাপার করেন। আমরা উঠে গেছি ফেরিতে। এখনো ভাটা শুরু হয়নি, জোয়ারি চলছে। ফেরি চলা শুরু করেছে। ভাগ্যিস আজকে আমার ফোনের চার্জ শেষ হয়নি, তাহলে এত সুন্দর দৃশ্যগুলো ভিডিও করতে পারতাম না। ভীষণ আফসোস হতো। তুমি যাও পরিচিত কোনো ডাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। প্রকৃতির রূপের মধ্যে আলাদা করে ফিল্টার দিতে হয় না। তো সুন্দর লাগছে না, ব্যক্ত করার মতো শব্দ নেই আমাদের কারুর কাছে। এটা মনে হয় 2য় রুটের ফেরি। ঘাটে পৌঁছে গেছে ফেরি। এবার ফেরি থেকে নামবার পালা। আমরা নেমে গেছি ফেরি থেকে, কিন্তু এদিকটা এত সুন্দর লাগছে, মানে আমার না এখান থেকে যেতে ইচ্ছা করছে না। আমরা তো এই ফেরিটা করেই ফিরলাম, আর এটা হলো সেই অন্য ফেরিটা, যেটাকে আমাদের ফেরিটার পেছনে আসতে দেখেছিলাম। আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি, সেখানেও একটু আগে জোয়ারের জল ছিল। উফ, কি সুন্দর লাগছে চারিদিকটা বটে। মানে আমার সত্যি আজকে আর ফিরতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি চারিদিকটা। এটা অদ্ভুত, এটা না সুন্দর, কি বলি। আবার কাদা আছে, কাদা আছে। এগুলো ম্যানগ্রোভ যে সব।
চলো। এই ফেরিটাতে আবার যাত্রী ওঠা শুরু হয়েছে। আমরাও এবার বাহিরের পথে পা বাড়িয়েছি। আমি 4 পা সামনে এগুচ্ছি আর পিছন ফিরে ফিরে দেখছি। এখানে শুটকি মাছ বিক্রি করছেন কিছু মহিলা। আমাদের আজকের বেড়ানো এই পর্যন্তই ছিল। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।